রতন হাঁটতে হাঁটতে বারবার ভালো করে পেছনের দিকে তাকিয়ে দেখছে কোথা থেকে কেউ আসছে নাকি। ছোট ওই কুড়েঘরের মতো জায়গাটা এখান থেকে ভালো করে দেখা যায়, কিন্তু যাকে দেখার জন্য রতন এসেছে তাকে কোথাও দেখা যাচ্ছিল না। চাঁদের অল্প আলো রয়েছে তার মধ্যে। রতন ভালো করে দেখতে লাগলো। চলে যাবে কিনা ভাবছে এমন সময় কুড়েঘরের ভেতর থেকে বেরিয়ে এলো মেয়েটা। চাঁদের অল্প আলোয় ছেঁড়া খোড়া জামা কাপড়ের মধ্যেও মেয়েটার রূপ যৌবন যেন ভালো করে দেখা যাচ্ছে। রতন এবার গলা তুলে ডাকল, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোকে দেখার জন্য হাসি। মেয়েটা এবার চট করে মুখ তুলল, আর রতনকে সেখানে দেখবার সঙ্গে সঙ্গেই তার মুখ থেকে যেন একটা বীভৎস চিৎকার বেরিয়ে আসতে গিয়ে থেমে গেল। চোখ মুখটা সেই আলো আধারের মধ্যে কেমন হয়ে গেল। রতন ধরতে পারল না। তাড়াতাড়ি গাছের তলা থেকে কুড়ে ঘরের দিকে এগিয়ে আস্তে আস্তে মেয়েটা দুটো হাত তুলে তাকে যেন বাধা দেওয়ার চেষ্টা করল। ঘরের ভেতরে কাউকে একটা দেখতে পাচ্ছে সে। কি হয়েছে বলতো হাসি? কে আছে ওখানে? ঘরের ভেতর কে আছে? এখন তো আর কারোর এখানে থাকার কথা নয়। রতনের কথায় হাসি এই প্রথমবার কথা বলে উঠল। তুমি এক্ষুনি চলে যাও, এখনই এখান থেকে চলে যাও বলছি। শোনো, এদিকে এসো না। রতনের বুকে একটা কিন্তু অন্য একটা আশঙ্কায় কেমন যেন করতে লাগলো। তাহলে কি আজকে রাতে ওই ঘরের ভেতরে অন্য কেউ আছে? গ্রামের অনেকেই হাসিকে পছন্দ করে, সে কথা রতন জানে, কিন্তু তাই বলে রাতের বেলা ঘরে ঢুকিয়ে কাউকে না, রতন কথাটা ভাবতে পারে না। তাড়াতাড়ি হাসিকে পাত্তা না দিয়ে ঘরের কাছে আসতেই সে দেখতে পায় ঘরের ভেতরের অন্ধকারের মধ্যে কে যেন একটা বাঁশের উপর হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। গরম হয়ে ওঠে রতনের বুকের রক্ত। সে মুহূর্তের মধ্যে এগিয়ে ওঠে। ঠিক সঙ্গে সঙ্গে হাসি পেছন থেকে এসে কাঁধের কাঁচটা চেপে ধরে রতনকে বলে, আমার কথা শোনো রতন, এখান থেকে চলে যাও, এখনই এখান থেকে চলে যাও বলছি। কেন যাব? তোর ঘরে কে ঢুকেছে আমার সত্যি করে বল, সত্যি করে বল। আজকে রাতে তোর ঘরে কে আছে? হ্যাঁ বল। হাসির চোখ মুখ কেমন যেন হয়ে গেছে, থরথর করে কাঁপছে ঠোঁট দুটো, চোখের তারা চিকচিক করছে। সে পরনের কাপড়টাকে কোনো রকমে আরেকটু ভালোভাবে জড়িয়ে নিয়েছে। ঘরের ভেতরে যে দাঁড়িয়ে ছিল সে যেন তখনও তেমনভাবে দাঁড়িয়ে আছে। রতন তখন প্রায় চিৎকার করে ওঠে, জোর করে কুড়ে ঘরের মধ্যে ঢুকতে যায়। কুড়ে ঘর ঠিক নয়, আবার কুড়ে ঘর বলাও চলে। বারান্দা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ছায়াটাকে ধরতে যাবে, ঠিক তখনই ছায়াটা ঘরের ভেতরের দিকে ঢুকে পড়ে। আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা চাপা হাসির শব্দ যেন খিলখিল করে ওঠে। রতনের বুকের রক্ত হিম হয়ে যায়। এটা তো কোনো মানুষের হাসি হতে পারে না। একটা মেলি গলায় হাসির শব্দ, আর তার সঙ্গে হাসির শব্দটা যেন রতনের খুব ভালোভাবে চেনা। ঘরের মধ্যে থেকে শব্দটা ওঠার সঙ্গে সঙ্গে বাইরের দিকে দরজাটা ধরাম শব্দ করে বন্ধ হয়ে যায়। হাসি বাইরে থেকে চিৎকার করে ডেকে বলে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও ওকে, ওর কোনো ক্ষতি করো না তুমি, ছেড়ে দাও। কিন্তু রতন যেন ততক্ষণে ম্যাজিক দেখতে শুরু করেছে। ঘরের ভেতর কোথাও কেউ নেই, অথচ ঘুটঘুটে অন্ধকারটা যেন একটু একটু করে তাকে জড়িয়ে ধরছে। দুটো হাতে অন্ধকার সরাতে যেতেই রতনের মনে হয় কাদার মতো কি যেন তার গায়ে একটু একটু করে লাগছে। বাইরে থেকে ভেসে আসা হাসির চিৎকার, ঘরের ভেতর চলতে থাকা সেই অদ্ভুত হাসির শব্দ, সবকিছুই কোথাও যেন মিলিয়ে যেতে থাকে। রতন দুটো হাতে শক্ত করে যেন কাউকে ধরার চেষ্টা করে বলে, কোথায় আছিস? কে কে বল, কে কে আমায় ভয় দেখানোর চেষ্টা করছিস? হ্যাঁ, আমাকে ভয় দেখাতে পারবি না। ভয় দেখিয়ে আমায় কিছুতেই হাসির থেকে দূরে রাখতে পারবি না। যতদিন ওই বুড়ির বেঁচে ছিল ততদিন হাসির কাছে আসতে পারিনি। এখন বুড়ি নেই, এখন এমন সময় রতনের মনে হলো তার ঘাড়ের পেছনের দিক থেকে ধারালো কি যেন একটা ধীরে ধীরে ঢুকে যাচ্ছে তার বুকের ভেতরে। ভালো করে পেছনের দিকে তাকাতে সে দেখতে পেল দুটো সাদা ফ্যাকাশে
মণিহীন চোখ আর তার সঙ্গে অনেকগুলো অজস্র দাঁত খিলখিল করে হাসছে। তার সঙ্গে সঙ্গে চাপা গলায় চিবিয়ে চিবিয়ে কি যেন বলছে। রতন বুঝতে পারে না। হাসির শব্দটা হতে হতে বুঝতে পারে ধারালো সেই জিনিসটা তার বুকের হৃৎপিণ্ডকে একেবারে ফালা ফালা করে বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। ঘরের দরজাটা খুলে যায় ঠিক তখনই হাসির প্রচণ্ড চিৎকার করে জ্ঞান হারিয়ে যাওয়াটুকুই বুঝতে পেরেছিল রতন। তারপরে আর কিছুই মনে নেই। জমি জমার তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? বুড়ি তো মরেছে, সেই বুড়ির নাতনি এখন এখানে আছে বলে শুনেছি। তোমরা যাও, তার সঙ্গে কথা বলো, বাড়ির পিছনের জমি জমাটুকু অন্য কাউকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করি। বাড়িটুকু না হয় তার জন্যই থাক, তাতে আমার আপত্তি নেই। কিন্তু ওই বাড়িতেই বা তাকে থাকতে দেয়া হবে কেন জমিদার মশাই? গ্রামে এমনভাবে কারো থাকার ব্যবস্থা। তাছাড়া একা একটা মেয়ে, বুঝতেই পারছেন, দেখতে শুনতেও ভালো। আমি তো আবার ভেবেছিলাম আমার ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে যদি... উত্তম প্রস্তাব, কিন্তু মেয়েটির তো তাতে সম্মতি থাকা দরকার। মা বাপ মরা মেয়ে হলেও আমার জমিদারিতে কারোর সঙ্গে যেন কোনো অন্যায় না হয়, বুঝলে? ওর আবার সম্মতির কি আছে? বিয়ে হলে থাকতে খেতে পড়তে পারবে, না হলে কোথায় জলে ভেসে যাবে আবার। জমিদার মুকুন্দ চক্রবর্তী নায়েবের কথা শুনে তার দিকে মুখ তুলে তাকালেন। রোদের আলো ব্যালকনির কাছে এসে পড়েছে। তারই একপাশে চেয়ারের উপরে বসেছিল জমিদার মশাই মুকুন্দ চক্রবর্তী, এবং তার পাশে দাঁড়িয়ে নায়েব গজনলাল। জমিদারের সেই ঠান্ডা চোখের দিকে তাকিয়ে গজনলাল বলল, জমিদার মশাই, আপনি যেমন বলছেন তেমনই হবে, কিন্তু ওই মেয়েটি যদি রাজি না হয় তাহলে... তাহলে ওকে আমার কাছে নিয়ে এসো, তখনই ওর সঙ্গে কথা বলে আমি দেখব যে আসলে মেয়েটি কি করতে চায়। কিন্তু তার ঠাকুমা কিভাবে মরলো সে ব্যাপারে কিছু জানা গেছে কি? আগে জানি না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে সাপের কামড়ে বোধহয়, হ্যাঁ, ওইখানেই মরে পড়েছিল। হ্যাঁ, তারপর আর কিছু জানা যায়নি। জমিদার চিন্তামুক্ত হলো। আসলে নায়েবের কথায় সে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এই গ্রাম গোবর্ধনপুরে প্রজারা জমিদার মশাইকে মনে ভক্তি করলেও নায়েবকে পছন্দ করতে পারে না। কিন্তু এতদিনে নায়েব বংশ পরম্পরায় জমিদারের কিচ্ছু করতে পারে না। তার নিজেরও সন্তান নেই যে তার উপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজে হাত পা গুটিয়ে বসে থাকবে। কাউকে বিশ্বাস করা যায় না। দিন কয়েক আগে হাসির ঠাকুরমার মৃত্যুর খবরটা পেয়ে অবাক হয়েছিল জমিদার। মনে মনে স্থির করেছিলেন নিজেই যাবে হাসির কাছে। হাসি আসলে কি করতে চায় সেটা জানতে। এদিকে হাসি তার ঘরে সারাদিন থাকে, ঘর থেকে বাইরে খুব একটা বেরোয় না, গ্রামের লোকেদের সঙ্গে মেলামেশা করে না। হাসিদের বাড়িটা গ্রামের একপাশে খানিকটা জমির শেষ প্রান্তে। ছোট মতো বারান্দা আর একটা ঘর নিয়ে একটা কুড়ে ঘর। মাটির ঘর, খড়ের চাল এখানে ওখানে ভেঙে পড়েছে। হাসি ঠাকুমাকে বলেছিল জমিদার মশাইয়ের কাছে গিয়ে খড়ের চাল ঠিক করে দেওয়ার জন্য কথা বলতে, কিন্তু তার আগেই এসব হয়ে গেল। বারান্দায় দাওয়ার কাছে চুপ করে বসেছিল হাসি। এমন সময় নায়েব মশাই সেখানে গিয়ে পৌঁছল। হ্যাঁ রে বাবা, অনেক দিন তো হলো খাজনা না দিয়েই জমি তোরা ভোগ করছিস, কিন্তু আর খাজনা দিতে হবে না। তোর ঠাকুমা মরেছে, জমিদার মশাই বলছে এই জমি অন্য কাউকে দিয়ে দিতে। হাসি কোনো উত্তর করল না, মুখটা তুলেও তাকিয়ে দেখল না, যেন নায়েব মশাই বাতাসের সঙ্গে কথা বলছে। তবে আমার তো মনে দয়া মায়া আছে, তাই আমি জমিদারকে বলে তোর বাড়িটাকে বাঁচিয়ে দিয়েছি। কিন্তু
শুধু বাড়ি থাকলেই তো আর হবে না, খাওয়া দাওয়ারও তো একটা ব্যবস্থা করতে হবে তোর জন্য। আমি একটা ব্যবস্থা করেছি, যদি তুই বলিস তাহলে। এইবার হাসি মুখ তুলল, চোখের তলায় সামান্য কালি। মুখটা ম্লান হয়ে এসেছে, কিন্তু সৌন্দর্য তার কমেনি। গোটা গ্রামের মধ্যে ওই হাসিকে দেখতে সব থেকে সুন্দর সে কথা সে নিজেও জানে। হাসি এবার আস্তে আস্তে বলল, আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না, আমি নিজেই নিজেরটা ভাবতে পারবো। তোমরা যাও, ওই জমি আমার আর চাই না, বাড়িটুকু আমার কাছেই থাক। যদি না থাকে তাহলে বিপদ তোমাদেরই হবে। হাসির এমন কথায় নায়েব মশাই একটু রেগে উঠতে যাচ্ছিল, কিন্তু তাকে কথায় ভুলিয়ে কাজ করাতে হবে। তাই সে হেসে উঠে বলল, আমার কথা শোন ভালো করে। আমি ঠিক করেছি আমার ছোট ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। তুই এই গ্রামে থাকবি আমার বাড়িতে একেবারে রানী হয়ে, বুঝলি? কোনো কিছুর অভাব হবে না তোর। হাসির দুটো চোখ যেন আগুনের মতো জ্বলে উঠল। অন্য কোনো সময় হলে সে হয়তো কিছু বলতো না, কিন্তু এখন তার যেন কিছুতেই কিছু যায় আসে না। তাই সাপের মতো হিসিস করে বলে উঠল, আপনার ছেলে? আপনার ছেলেগুলো তো সবকটা অপদার্থ। ছোট ছেলে তো আরও খারাপ। শুনেছি পাশের কোনো গ্রামে গিয়ে কোন মেয়ে মানুষের বাড়িতে ঢুকে কি একটা করেছে। ওকে বিয়ে করব আমি। চলে যান এখান থেকে, চলে যান বলছি, নইলে কিন্তু। ছেলের বদনাম শুনে নায়েব মশাইয়ের রক্ত যেন টকবক করে উঠল। এইবার নিজেকে সামলাতে না পেরে বলল, এই খবরদার হাসি, আমার ছেলের নামে কোনো কথা তুই বলবি না। এমন একটু আধটু সবাই করেই থাকে। যদি আমার ছেলেকে বিয়ে না করিস তাহলে তুই এই গ্রামে কি করে থাকবি সেটাও আমি দেখে নেব। নায়েব গজগজ করতে করতে চলে গেল। হাসি দু হাতে নিজের মুখ ঢেকে কাঁদতে লাগল। ঘরের ভেতরের দরজাটা খোলা, সেখানে অন্ধকার। সে অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল হাসি। এদিকে সামনের দিকে একটা গাছের আড়াল থেকে যে একজন লোক ভালো করে সবকিছু দেখে চলেছে, সেটা হাসি কিংবা নায়েব মশাই কেউ খেয়াল করেনি। সে দেখতে পেল অন্ধকার ঘরের ভেতর থেকে বেরিয়ে আসলো কি যেন একটা। কি সেটা বোঝা গেল না। নায়েব মশাইয়ের ছোট ছেলের নাম দেবানন্দ। বাবার কাছে সে সব কথা শুনেছিল। সন্ধ্যাবেলা যখন নায়েব মশাই তাকে সব কথা খুলে বলে, তখন দেবানন্দ বলল, এত বড় সাহস ওই হাসির! 2 দিন যেতে দাও, যদি আমার কথা শোনে তাহলে ভালো, না হলে রাতের বেলা ওকে তুলে এনে। খবরদার অমন কাজ করতে যাবিনি। জমিদার মশাই কিন্তু হাসির ব্যাপারটা নিজে থেকে লক্ষ্য রেখেছে। আর কোনো সমস্যা হোক সেটা জমিদার মশাই আবার চান না। আরে তুমি যে এতদিন ধরে জমিদারের সঙ্গে থেকে কি করলে জানি না। টাকা পয়সা যেটুকু বাড়াতে পারো তাতে আর কি হয়? ওনার ছেলে বলে নেই, কোনোভাবে যদি জমিদারিটাকে বাঁকাতে পারো তাহলে তো। সেটাই তো করছি, কিন্তু যাই হোক শোন, তুই এখন আবার কিছু করতে যেন যাস না, ঠিক আছে? মনের রাগ মনে চেপে রেখেই দেবানন্দ শুয়ে পড়েছিল। অনেক রাতের বেলা যখন ঘুম ভাঙল, তখন যেন মনে হলো ঘরের ভেতরে কেউ ঢুকেছে। ঘুম জড়ানো চোখে দেবানন্দ বলল, বাবা ঘরে এসেছো নাকি? রাতের বেলা মাঝে মাঝেই নায়েব মশাই এই ঘরে আসতে পারে বটে, কিন্তু অন্য কারোর আসার কথা নয়। দেবানন্দ বিছানায় উঠে বসল, আর ঠিক তখনই তার মনে হলো বিছানায় তার পাশেই কে বসে আছে। পেছনের দিকে তাকাতে না তাকাতেই মাথার কাছে একটা রাখা হারিকেন দপ করে নিভে গেল। তার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ। দেবানন্দ চমকে উঠল।
বিছানায় তার কাছে গা ঘেঁষে যে বসে আছে তার শরীর থেকে যেন একটা পচা গন্ধ বেরিয়ে আসছে। কি আমার ঘরে কে? সেই হাসির শব্দটা হঠাৎ করে যেন থমকে গেল। তারপর কে যেন বলে উঠল, আমার নাতনিকে বিয়ে করবি, হাসিকে বিয়ে করবি? তোর মতো শয়তান লম্পট আমার হাসিকে বিয়ে করার স্বপ্ন দেখিস কেন তুই? হ্যাঁ, কেন দেখিস? কে তুই? সত্যি করে বল, কে তুই? আমার ঘরে ঢুকেছিস কেন? ওই হাসিকে শুধু বিয়ে করব না, ওকে এমন শাস্তি দেব যে আমার নামে কথা বলার ফল বুঝতে পেরে যাবে। ওরে শয়তান, তুই এখনো বুঝতে পারছিস না আমি কে? আমি রে, আমি 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 রত্নাবালা। এতদিন ধরে হাসিকে আগলে রেখেছি, ভেবেছিলাম ভালো কোনো ছেলের হাতে তুলে দেব, কিন্তু আমাদের গ্রামে তো আর তেমন কাউকে পেলাম না। কিন্তু তোর মতো শয়তানের নজর যে ওর উপরে পড়বে তা কি করে বুঝবো? রত্নাবালা নামটা শুনে কেমন যেন চমকে উঠল দেবানন্দ। নামটা যেন চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যেন শুনেছে। ততক্ষণে বিছানায় বালিশের তলায় নিয়ে শোয়া ছুরিটাকে সে হাতে তুলে ফেলেছে। পাশের মূর্তিটা কোনো কিছু বোঝার আগেই সে হাতের ছুরিটা সপাটে চালিয়ে দিল তার গলা বরাবর। রক্তমাংসের মধ্যে ছুরিটা গেঁথে যাওয়ায় একটা শব্দ হলো। এবার বল কি করবি? হ্যাঁ, আমার ঘরে ঢুকে আমায় ভয় দেখানো, এবার দেখ। ঠিক তখনই দপ করে কিভাবে যেন হ্যারিকেনটা জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে দেবানন্দের বুকের ভেতরে রক্ত যেন বরফ হয়ে গেল। ওটা কি? নিজের হাতে চুরিটা দেবানন্দ গেঁথে রেখেছে একটা মরা মানুষের গলার ভেতরে। তার গলা থেকে রক্ত বেরোচ্ছে না, সাদা দুটো মরা মাছের মতো চোখ যেন মার্বেলের মতো তীর করে কাঁপছে। মুখটা আস্তে আস্তে যেন বিস্ফারিত হয়ে যাচ্ছে হাসিতে। দেবানন্দ কাঁপতে কাঁপতে বলল, রত্নাবালা, রত্নাবালা কে? হ্যাঁ, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে। তোর ওই ছুরিটা যদি আমি তোর গলায় ঢুকাই তাহলে কেমন লাগবে বলতো? বুড়ি আবার খিলখিল করে হেসে উঠল। তারপর দেবানন্দের হাতে ধরা সেই ছুরিটা ততক্ষণে দেবানন্দ ছেড়ে দিয়েছে। বিছানা থেকে নেমে নিচের দিকে পালাতে যাবে, তার আগেই বুড়ি নিচের গলা থেকে একটা হ্যাঁচকা টানে ছুরিটাকে বার করে ফেলে। তারপর একটা পচা গন্ধে ভরে যায়। দেবানন্দ তো কিছু বুঝে ওঠার আগেই ছুরিটা ছুটে এসে গেঁথে যায় তার পিঠের কাছে। বাবা, বাবা, তুমি কোথায় আছো? বাবা, বাঁচাও আমাকে, বাঁচাও। দেবানন্দের চিৎকার কিন্তু বাইরে কোথাও যায় না, ঘরের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। ততক্ষণে ছুরি গাঁথা অবস্থায় তাকে টেনে নিয়ে আনে বুড়ি বিছানার নিচে। দেবানন্দের দুই চোখ যখন বিস্ফারিত, বুড়ির দুটো মরা মাছের মতো দৃষ্টি ধীরে ধীরে তার দিকে নেমে আসে। তার মুখের সেই সাদা সাদা ফ্যাকাশে লম্বা দাঁতগুলো যেন ঝিকঝিক করে ওঠে, হাতে বড় বড় নখ। বুড়ি তার সেই নখগুলো দেবানন্দের বুকে ঠিক বাঁ পাশটায় নিয়ে আসে। তারপর আস্তে আস্তে বলে, একটাকে মেরেছি, আর একটা কেউ মারতে পারবো। আমার হাসির দিকে যতবার কারো নজর পড়বে ততবার আমি কাউকে ছাড়বো না, কাউকে না। দেবানন্দের মনে পড়ে যায় রতনের কথা। রতনের মৃতদেহ গ্রামের একটা গাছের তলায় পড়েছিল। তার বুকের হৃৎপিণ্ডটাকে ধারালো ছুরি দিয়ে কেউ এভোর ওভোর করে দিয়েছে যেন। দেবানন্দ অনুভব করতে পারল তার বুকের ভেতর সামনের দিক থেকে লম্বা ছুরির মতো কি যেন ঢুকতে শুরু করেছে। সে চিৎকার করতে চায়, কিন্তু ততক্ষণে অন্য হাতটা তার মুখ চেপে ধরেছে। তার কানের কাছে ফিসফিস করে সেই বুড়ি বলতে থাকে, একটা কি খেয়েছি, আর একটা খাবো। যতগুলো হবে ততগুলোই খাবো, বুঝলি? দেবানন্দের যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে আসে। দুটো হাত তুলে সে বুড়িকে সরাবার চেষ্টা করে, কিন্তু পারে না। বারবার মনে পড়তে থাকে সন্ধ্যাবেলায় কথাগুলো বলার সময় নায়ক বলেছিল,
কিন্তু একটা সমস্যা আছে বুঝলি, হাসি বাড়ি ছেড়ে যেতে চায় না। এত সাহস ওই মেয়েটার মধ্যে হঠাৎ করে কোথা থেকে এলো ঠিক বুঝতে পারছি না। এই বেঁচে থাকতে তো হাসি ভালো করে কথাই বলতো না, কারোর সাথেই তো বলতো না, চুপচাপ থাকতো, তাই তো দেখেছি। আর এখন বাবার কথাগুলো মনে পড়তেই দেবানন্দ বুঝতে পারে হাসি কেন এত কথা বলতে শিখেছে। কারণ হাসি জানে আর সে একা নয়, তার রক্ষা করতে ঠাকুমা তার সঙ্গে আছে। রত্নাবালা নামটা এর আগে দেবানন্দ এমনি এমনি শোনেনি। সেটা শুনেছিল তার বাবা গজনলালের মুখে রাতের বেলা, কিন্তু কেন শুনেছিল মনে পড়ছে না। বুকের ভেতর প্রচণ্ড যন্ত্রণাটা হচ্ছে ঠিক এমন সময় ধারালো ছুরিটা যেন বুক থেকে বেরিয়ে যায় বাইরের দিকে। দেবানন্দ বুঝতে পারে গলগল করে রক্ত গড়িয়ে পড়ছে নিচে। কোনো রকমে সে বলে, কিন্তু আর বলতে পারে না। ঘরের ভেতর ঘুরতে থাকা সেই খিলখিলে বুড়ির হাসির শব্দটা যেন ঝড়ের মতো দাপাতে শুরু করে। তারপর কখন যেন নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায় বাইরের দিকে। গোবর্ধনপুরে কেটে যায় আরো কয়েকটা দিন। রতন দেবানন্দের মৃত্যুর পর গোটা গোবর্ধনপুর যেন জেগে উঠেছে। নায়েবের ছেলে বলে কথা, কিন্তু অমন ভয়ঙ্কর মৃতদেহ এর আগে গোবর্ধনপুরের লোকজন দেখেছে বলে মনে হয় না। সন্ধ্যার সময় জমিদারের কাছে নায়েব এই কথাই বলছে। জমিদার বলল, দেখো নায়েব, তোমার ছেলে আর রতনকে যে একজনই মেরেছে সেটা তো ভালো করে বোঝা গেছে, কিন্তু তুমি তো বলছো তোমার ছেলে রাতের বেলায় বিছানায় শুয়েছিল, তাহলে তারপরে সে পুকুর পাড়ে গেল কি করে? ঘরের ভেতর সব কিছু লন্ড ভন্ড হয়েছিল জমিদার মশাই। ওর ঘরে কেউ ঢুকেছিল আর তারপর ওকে নিয়ে যায় পুকুর পাড়ে। কিন্তু দেবানন্দের ঘরের ভেতরে কেউ ঢুকবে কি করে? জমিদার মশাই ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যায় তার সেই লোকটির বলা কথা। আসলে নায়েবের কথায় ভরসা হয় না বলে জমিদার তার নিজের জন্য দুজন লোককে রেখেছে এই গ্রামে, যারা ঘুরে ঘুরে খোঁজ খবরগুলো দেয়। তেমনি একজনের নাম নিত্যানন্দ। নিত্যানন্দকে জমিদার কাজে লাগিয়েছিল হাসির ব্যাপারে খোঁজ করার জন্য। আগের দিন রাতেই নিত্যানন্দ এসেছিল চুপি চুপি, বলেছিল, জমিদার মশাই, কিছু একটা ব্যাপার তো আছে। ওই হাসি বেশিরভাগ সময় ঘরেই থাকে, বাইরে একদমই আসতে চায় না। রাতের বেলা ওর বাড়ির উপর নজর রাখতে গিয়ে ঘরের মধ্যে কারোর সঙ্গে কথা বলতে শুনেছি, কিন্তু কার সঙ্গে কথা বলে তা আমি জানি না। কোনো ভুল হচ্ছে না তো? দেখো নিত্যানন্দ, হাসির যদি কোনো বিপদ হয়ে থাকে কিংবা সমস্যা, তাহলে তোমরা আমাকে বলতে পারো। না, সেটা হচ্ছে না, কিন্তু আরেকটা কথা, রতন যেদিন মরে গিয়েছিল সেদিন রতনকে নাকি শেষবার ওই হাসির বাড়ির আশেপাশেই দেখা যায়। সেদিন তো নায়েব মশাই হাসিকে শাসিয়ে এসেছিল নিজের ছেলের সঙ্গে বিয়ে দেবে বলে। তারপরেই সে মারা গেল। আমার কিন্তু মনে হয়। না না, তোমার কি মনে হয় সেটা আমি বুঝতে পারছি, কিন্তু হাসি তো ভালো মেয়ে, সে তো এমন কিছু করতে পারে না। তাহলে তাহলে কি তার হয়ে কেউ? হাসির ঠাকুরমার কথা ভুলে যাচ্ছেন জমিদার মশাই। রত্নাবালা কিন্তু সাপের কামড়ে মরে গিয়েছিল বাড়ির পেছনে। হঠাৎ করে নিত্যানন্দের কথায় জমিদার অবাক হয়ে যায়। তাই তো এই কথাটা তার মাথায় ছিল না, কিন্তু রত্নাবালা মরে গেছে অনেক দিন আগে। তার সঙ্গে এসব কিছুর তো কোনো যোগাযোগ থাকতে পারে কি? ওই হাসি ঠাকুমা রত্নাবালা মরার পর থেকে এসব কিছু শুরু হয়েছে। রত্নবালা কিভাবে মরেছিল সে কথা কি তোমার মনে আছে? রত্নাবালার কথা শুনে নায়েব কেমন যেন চমকে উঠে জমিদারের দিকে তাকায়।
তারপর আস্তে আস্তে বলে, এই কথা আপনি আমায় বলছেন কেন? জমিদার মশাই, সবাই জানে ওই বুড়ি সাপের কামড়ে মারা গেছে, কিন্তু আপনি কি অন্য কিছু সন্দেহ করছেন? দেখো, রত্নবালার ওই জমির প্রতি তোমার যে অনেক দিন ধরে নজর ছিল সে কথা কিন্তু সকলেই জানে। আর যদি সেই কথা সত্যি হয় তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। রত্নবালাকে তো তুমি সাধারণ মানুষ বলেই মনে করো না, রত্নবালা কিন্তু অনেক কিছু জানতো। এই কথায় নায়েবের চোখ মুখ যেন কেমন যেন হয়ে যায় কিছুক্ষণ। সে থতমত খেয়ে বলে, না, আমি কিছুই করিনি। আমি ওসব কিছু, না না না, আমি ওসব কিছু জানি না। আমার অন্য কাজ আছে, বুঝলেন জমিদার মশাই। হ্যাঁ, আমি যাই যাই আমি। উত্তর দিকের ওই জমির খাজনার জন্য আবার তাগাদা দিতে হবে, সব কিছুই তো আমায় দেখতে হয় আর কি। নায়েব চলে যেতে জমিদার মশাই চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। রত্নবালা মৃত্যুর কয়েকদিন আগেই তার কাছে এসেছিল। জমিদারের মনে পড়তে লাগলো। জমিদার মশাই, আমার ওই জমির দিকে কিন্তু ওই নায়েবের নজর আছে। ওই জমি সে অন্য কাউকে দিতে চায়। আমি বেঁচে থাকতে তা হবে না, কিন্তু আমার কেমন জানি মনে হয় আমি বেশি দিন বাঁচব না। আমার মৃত্যুর পরে আমার নাতনিটাকে একটু দেখো। হাসির উপরে নজর রাখতে হবে। নিত্যানন্দকে ভালো করে বলতে হবে আরো কিছু। জমিদার একা মানুষ, দোতলার এই ঘরে সে একাই থাকে। এখন সবাই নিচের দিকে রয়েছে। ব্যালকনি থেকে ঘরের ভেতরে ঢুকতে যাবে জমিদার মশাই, এমন সময় দেখতে পায় ঘরের ভেতরে অন্ধকারের একপাশে কে যেন দাঁড়িয়ে আছে। চমকে উঠে জমিদার মশাই বলে, কে কে ওখানে? আমি তোকে বলেছিলাম না হাসিকে ভালো করে নজর রাখতে, হাসির যেন কোনো ক্ষতি না হয়। তাহলে কিন্তু এই গ্রামে আমি কাউকে বাঁচতে দেব না। আজকে রাতে কিন্তু ওরা আমার বাড়িতে যাবে। যদি হাসির কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু জমিদার চমকে উঠল। এই গলা সে যেন আগেও শুনেছে। ঘরের ভেতর অন্ধকারটা তীব্র বাড়তে শুরু করল। হ্যারিকেনের আলোয় এতক্ষণ চারপাশটা দেখা যাচ্ছিল অল্প অল্প, এখন সেটাও নিভে গেছে। ঘরের ভেতর সেই অদ্ভুত গন্ধটা। জমিদারের গোটা শরীর যেন শিরশির করে ওঠে। এতদিন রত্নবালা মরেছে, কিন্তু এই প্রথমবার তার কণ্ঠস্বর শুনে জমিদারের বুকের ভেতরটা কেঁপে উঠল। বুড়িমা, বুড়িমা, তুমি আবার আমার কাছে এলে কেন? তোমার নাতনি হাসির তো কোনো কিছু হয়নি, আর আর তার কিছু হবেই বা কেন? ওই নায়েব তার ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারপরে কিছুই হয়নি। ওই শয়তানটাকে আমি মেরেছি। এমনকি রতন আমার বাড়িতে এসেছিল, ওটাকেও শেষ করেছি আমি। খবরদার, গ্রামের আর কেউ যেন আমার হাসির দিকে চোখ তুলে না তাকায়, তাহলে। জমিদার চমকে ওঠে। রতনকে সে নিজেও দেখেছিল। দেবানন্দের মৃতদেহ দেখতে যেতে পারেনি, কিন্তু রতনের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন ফালা ফালা করে পড়েছিল। বুকের রক্ত আগেই জল হয়ে গিয়েছিল, এখন যেন শিরশির করে ওঠে গোটা শরীর। ঘরের দরজাটা কখন যেন বন্ধ হয়ে গেছে। কালো ছায়াটা ঘরের ভেতর একবার এদিক একবার ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি মনে হতে জমিদার হ্যারিকেনটাকে আরেকবার জ্বালিয়ে ফেলে, আর ঠিক সঙ্গে সঙ্গে নজর চলে যায় ঘরের দেওয়ালের একদম উপরের দিকে, যেখানে ঘরের সিলিং এবং দেওয়ালটা মিলেছে, ঠিক সেইখানে রত্নবালা দাঁড়িয়ে রয়েছে। শুধু দাঁড়িয়েই নেই, সিলিংয়ের উপরে দুটো পা রেখে যেন অদ্ভুতভাবে মাথাটা নিচের দিকে দিয়ে তার দিকেই হেঁটে আসছে। ব্যাপারটা দেখে জমিদারের মুখ থেকে একটা আর্তনাদের চিৎকার বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে খিলখিল করে হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যেতে যেতে রত্নাবালা বলে, মনে রাখিস, আজকে রাতে, আজ শনিবারের রাত, আজকে রাতে কিন্তু ওরা আসবে।
যদি আমার হাসির কিছু হয় তাহলে কিন্তু কাঁপা কাঁপা গলায় চোখটা বন্ধ করে জমিদার বসেছিল অনেকক্ষণ। যখন সে চোখ খোলে তখন দেখতে পায় ঘরের ভেতরে কেউ নেই। দরজাটা খোলা। তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে জমিদার গলা তুলে ডাকতে থাকে। কে যেন সাড়া দেয় তার কথার উত্তরের। জমিদার বলে, এক্ষুনি এক্ষুনি যা, যেভাবেই হোক নিত্যানন্দ আর রামকে খুঁজে বার কর। ওদের ওদের এক্ষুনি নিয়ে আয় আমার কাছে। রাম ও নিত্যানন্দ দুজনেই হাসির বাড়ির উত্তরের দিকের গাছের তলার অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে আছে। আজ সন্ধ্যের পর থেকে হাসিকে একবারও দেখা যায়নি। রাম আর নিত্যানন্দ জমিদারের কথায় এখানে এসেছে। রাম বলল, তুই যখন এত কিছু দেখেছিস বা বুঝেছিস, তাহলে তো এটা বোঝা উচিতই ছিল যে ওই হাসির ঘরে কিছু একটা আছে। এমন কিছু একটা আছে যেটা জমিদার মশাই ভীষণ ভয় পেয়েছিল না? কিছু একটা দেখেছিল মনে হয় জমিদার মশাই, না হলে তো এত ভয় পাওয়ার কথা নয়। ওরা নিজেদের মধ্যে কথা বলছে, এমন সময় যেন মনে হয় চাপা স্বরে কারা কথা বলছে। কথাটা বুঝতে পেরেই ওরা সামনের দিকে তাকিয়ে দেখতে পায় নায়েব মশাই এবং তার সঙ্গে আর একজন লোক। ওদের হাতে কি যেন একটা রয়েছে। দ্রুত সামনের দিকে ওরা যখন যাচ্ছে বলছে, ওই হাসির জন্য, ওই মেয়ে ছেলেটার জন্যই এসব কিছু হয়েছে। ওর সঙ্গে ছেলের বিয়ে দেব বলে ঠিক করার পরেই ছেলেটা আমার এমন ভাবে মরল। জমিদার আমায় সন্দেহ করছে। একটাকে মেরেছি, এবার আর একটাকে মারতে হবে। না রে, আমরা ঠিকই সন্দেহ করেছিলাম এই নায়েবই ওই রত্নাবালাকে মেরেছে আর তারপর তার জমি হস্তগত করে অন্য একজনকে দিতে চাইছে। জমিটা কাকে দিচ্ছেন? জমি দেবে ভবানীকে। ওই ভবানীর সঙ্গে রত্নবালার যে আদায় কাজ খোলার সম্পর্ক ছিল, কিন্তু এই জমিটুকু পেতে তোষামত করতো সে কথা বোঝা যায়। রাম বুঝতে পারল নিত্যানন্দ সবই জানে। জমিদারও বোধহয় সবই জানে, কিন্তু হাতে নাতে কোনো প্রমাণ না পেলে তো কোনো কিছুই করা সম্ভব নয়। জমিদার এমনিতে ভালো মানুষ, প্রমাণ ছাড়া তিনি কথা বলবেন না কোনো। ততক্ষণে ওদের দলটা এগিয়ে গেছে সামনের দিকে। হাসির ঘরের বাইরে জানালার কাছে চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে নায়েব একবার উঁকি দিয়ে দেখল মাটির ঘরের ছোট্ট মতো জানলাটা দিয়ে। সন্ধ্যা থেকে কাঁদতে কাঁদতে হাসি বোধহয় ঘুমিয়ে পড়েছিল। একটু ঘুম যখন ভাঙল, দেখতে পেল তার মাথার কাছে কালো ছায়ার মতো কে যেন বসে আছে। হাসি একটু বিরক্তির সঙ্গেই বলল, আমায় ছেড়ে যখন কোথাও যাবে না, তাহলে আমায় তোমার সঙ্গে নিয়ে যাও না কেন? আবার চলে গেলে তুমি আমায় ছেড়ে। আমি তো তোকে ছেড়ে কোথাও যেতে চাইনি। আমি তো এখানেই থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাকে যে চলে যেতে হলো। তুমি বারবার বলো তোমায় সাপে কামড়ায়নি, কিন্তু কি হয়েছিল এ কথা তো একবারও বলো না। সত্যি করে বলো না, তোমার পায়ে তো সাপের দাঁতের দাগ ছিল। সত্যি করে বলো না কি হয়েছিল। আজ রাতেই জানতে পারবি। আজ রাতেই সব কিছু জানতে পারবি, যখন সঠিক সময় আসবে। আমার কথা শোন, ঘুমিয়ে পড়, চুপ করে ঘুমিয়ে পড়। হাসি ঘুমোতে পারে না। চুপটি করে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কখন যে জানালার কাছে নায়েব এসে পড়েছে সে কথা সে খেয়াল করে না। উল্টো হয়ে সে উল্টো দিকে দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিল। কালো ছায়াটা যে ঘরের মধ্যে কোথাও আছে ভালো করে জানে, কিন্তু দেখতে পায় না নায়েব। সে ঘরের ভেতরের দিকে ভালো করে লক্ষ্য করে বলল, বেটা আমার এত বড় সর্বনাশ করে এখন নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে। লক্ষণ,
কোথায় গেলি? তাড়াতাড়ি আয় তো দেখি। তাড়াতাড়ি এইখান থেকে ভালো করে লক্ষ্য করে ছাড়বি কিন্তু। লক্ষণ এগিয়ে আসে। তারা হাতে থাকা সেই ছোট্ট ঝাঁপি মতো জিনিসটা এবার তুলে ধরে। ঝাঁপিটা চাঁদের সামান্য আলোতে ঝিকঝিক করে উঠতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে লম্বা লতানোর মতো কি যেন একটা জিনিস। আর তারপর নায়েবের মুখে ফুটে ওঠে একটা অদ্ভুত হাসি। হাতের সেই লতানোর মতো জিনিসটা সে ছুঁড়ে দেয় জানালার ফাঁক লক্ষ্য করে, একদম বিছানার উপরে। কি যেন একটা পড়লো বলে মনে হলো না? কথা বলতে বলতে বিছানার একপাশের দিকে তাকাতেই হাসির গোটা শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে যায়। বিছানার পাশে ওটা কি? একটা সাপ বলে মনে হচ্ছে না? কালো কুচকুচে সাপটা ফনা তুলে ফোঁস করে তার দিকে এগিয়ে আসছে। বিছানা থেকে যে লাফিয়ে নিচের দিকে নেমে যাবে হাসির সেই সুযোগটাও যেন নেই। একবার নাড়াচাড়া করতে গেলে সাপটা এগিয়ে এসে তাকে ছোবল দেবে, সেটা ভালো করে বুঝতে পারে সে। ঠিক এমন সময় কানের কাছে সে আবার শুনতে পায় সেই কণ্ঠটা। ওরা আবার এসেছে, ওরা এবার তোকে মারতে এসেছে। আমাকে মেরে ওদের কিন্তু শান্তি হয়নি, এবার ওরা তোকে মারতে চায়। আমার কথা শোন, তুই চুপ করে শুয়ে থাক। হাসি বিছানার উপর মরার মতো চুপ করে শুয়ে থাকে। তার চোখের একটা কোণ দিয়ে দেখতে থাকে সাপটা ধীরে ধীরে তার দিকে এগোতে এগোতে তার প্রায় পায়ের কাছে এসে যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। তারপরেই ধীরে ধীরে সেটা নেমে যায় নিচের দিকে। ঘরের দেওয়াল বেয়ে জানালার কাছে আসতেই নায়েব সাপটাকে দেখে চমকে উঠে পেছনে সরে যায়। লক্ষণ তখন হাসতে হাসতে বলে, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে বলেই আমার এই সাপ আবার ফিরে এসেছে আমার কাছে। বেটা এবারে ঘুমের মধ্যেই মরেছে, খুব ভালো হয়েছে। আমার সঙ্গে চালাকি, আমাকে বলে নাকি আমার ছেলে অপদার্থ। কথাটা বলে ওরা পেছনের দিকে তাকাবে এমন সময় দেখতে পায় পেছনের দিকে যেন কিসের একটা শব্দ হচ্ছে। হঠাৎ করে সেদিকে তাকিয়ে লক্ষণ বলে ওঠে, হ্যাঁ, জমির কাছে কে যেন ঝুড়িতে করে কি যেন নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? চাঁদের আলোয় অন্ধকারের মধ্যে সে দেখে। তারপর গলা তুলে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঝুড়ি তুলে নিয়ে সেই মূর্তিটা যেন তার দিকে তাকায়। অবাক হয়ে প্রচণ্ড ভয়ে নায়েব ছিটকে যায় খানিকটা পেছনের দিকে। লক্ষণ ব্যাপারটা বুঝতে পারেনি। সে দুটো হাত সামনের দিকে এগিয়ে দিয়েছে। তার এক হাতে লাঠিটা তুলে বাগিয়ে সে কিছু একটা বলতে যাবে, তার আগেই মূর্তিটা বলে ওঠে, সেদিন বড় বাঁচা বেঁচে গিয়েছিস সেখান থেকে, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। তোর ওই সাপ তোর গলায় পেঁচিয়ে তোকে মারবো আমি। গলাটা শুনে লক্ষণের বুকের ভেতর ধক করে ওঠে। এটা মানুষের গলা নয়। বনের ভেতর থেকে ফ্যাঁস ফ্যাঁসে কর্কশ গলায় কে যেন কথা বলছে। তবুও সে হাতের লাঠিটা বাগিয়ে ধরে বলে, কে তুই? সামনে আয়, সাহস থাকলে সামনে আয়। কিন্তু লক্ষণের সামনে সেই মূর্তিটা যেন মুহূর্তের মধ্যে এসে পড়ে। আর লক্ষণ দেখতে পায় তার হাতে কখন যেন উঠে এসেছে তার নিজের ঝুড়ির মধ্যে রাখা সাপটা। তার সেই বৃহৎ মুখের ভেতর থেকে যেন পচা গন্ধ বেরিয়ে আসতে থাকে। সাদা সাদা দাঁতগুলো অদ্ভুতভাবে যেন একটার সঙ্গে একটা ঘস ঘস করে অদ্ভুত একটা শব্দ করছে। মরা মাছের মতো সাদা চোখ দুটো বন বন করে ঘুরছে। লক্ষণ কিছু বুঝে ওঠার আগেই সেই সাপটা তার গলায় পেঁচিয়ে পড়ে। আর মুহূর্তের মধ্যে সেই সাপের ফনাটা একেবারে লক্ষণের কপাল বরাবর তার মোক্ষম আঘাত করতেই লক্ষণ বুঝতে পারে বিপদ হতে চলেছে। তার কাছে সবসময় শিকড় বাকড় থাকে, সেই শিকড় থাকলে সাপ কামড়াতে পারে না।
সে অনুভব করতে পারে সাপটা কামড়াবার আগে একটা ধারালো কিছু একটা তার হাত থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। মাটিতে পড়ে ছটফট করতে করতে লক্ষণ চিৎকার করে ওঠে, নায়েব মশাই পালান, এ আর অন্য কেউ নয়, রত্নবালা। রত্নবালা আবার ফিরে এসেছে নায়েব মশাই। নায়েবের মনে হচ্ছিল তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে অনেক দূরে। এক পা করে সে পেছনের দিকে সরতে সরতে একটা কিছু যেন পায়ে লেগে ছিটকে গিয়ে মাটির উপরে পড়ে। এদিকে ততক্ষণে হাসি বেরিয়ে এসেছে। মাটির উপরে পড়ে থাকা নায়েবকে দেখে সে চেঁচিয়ে বলে ওঠে, তার মানে তুই তুই এইসব করেছিস? আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি আর কিছু করব না। তোদের বাড়ি জমি সব কিছু তোদের কাছেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোদের কাছেই থাকবে, আমাকে ছেড়ে দে। ওই পাগল বুড়ির হাত থেকে আমায় বাঁচা। ততক্ষণে হাসি সামনের দিকে তাকিয়ে চমকে উঠেছে। রত্নাবালা দাঁড়িয়ে আছে তার থেকে মাত্র কয়েক হাত দূরে। সেই আগের মতোই হাতে একটা লাঠি। সেই লাঠি নিয়ে টুকটুক করে এগিয়ে আসছে। মাথার সাদা ঝাঁকড়া চুল হাওয়ায় উঠছে। চোখ মুখটা শুধু বীভৎস, বাকি সবকিছুই আগের মতোই। রত্নাবালা সেখান থেকেই বলল, কতবার তোকে সাবধান করেছিলাম, আমার জমির দিকে হাত দিবি না, আমার বাড়িতে আসবি না, কিন্তু তুই শুনিসনি। প্রথমে আমায় মারলি, তারপরে আমার জমি, আবার তারপরে তোমায় মেরেছে? কিন্তু কিন্তু কি করে? তোমার মৃত্যু তো হয়েছিল সাপের কামড়। কথাটা বলতে বলতে যেন থমকে যায় হাসি। একটু আগে তার বিছানার উপরে যেটা এসে পড়েছিল সেটাও তো সাপ ছাড়া আর কিছুই নয়। এদিকে ততক্ষণে রাম গিয়ে জমিদার মশাইকে ডেকে এনেছিল। জমিদার এমনটাই বলে রেখেছিল তাকে। রাম আসতেই নিত্যানন্দ, রাম, জমিদার তিনজনে মিলে এগিয়ে আসে সেখানে। এমন অবস্থায় জমিদারকে দেখে হাসি খানিকটা স্বস্তি পায়। সে ছুটে যায় ওদের কাছে। এর আগেও জমিদারের কাছে হাসি গিয়েছে। হাসিকে বুকের কাছে টেনে নিয়ে তার মাথায় হাত রেখে জমিদার বলে, আমায় আমায় ক্ষমা করে দিস। আমার আগেই তোর কাছে আসা উচিত ছিল, আরও আগেই আমার দেখা উচিত ছিল, কিন্তু তোকে দেখার জন্যই তো আমি নিত্যানন্দকে রেখেছিলাম তোর আশেপাশে। নিত্যানন্দকে আমি বারবার দেখেছি, কিন্তু কখনো দেখা দিইনি, কারণ আমি জানতাম ও হাসিকে রক্ষা করার জন্য এখানে এসেছে। আজ যে ওরা ওখানে লুকিয়ে আছে তা দেখেই এখনো নায়ককে মারিনি। তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি ক্ষমা চাইছি, আমি যা করেছি সব কিছুর জন্যই ক্ষমা চাইছি। আমায় ছেড়ে দিন দয়া করে। আমি আমি আর এমন কোনো কাজ আর কখনো করব না। জমিদারকে খুলে বল, সব কিছু খুলে বল, তুই কি করেছিস? আমি কিছু করিনি, আমি শুধু ওই জমিটা ভবানীকে বিক্রি করতে। এটুকু মাত্র বলেছে নায়েব মশাই। এমন সময় ছুটে এসে সেই বুড়ি ঝাঁপিয়ে পড়ে তার গায়ের ওপর। তার হাতের ধারালো নখগুলো নায়েব মশাইয়ের গালের এক পাশটা মুহূর্তের মধ্যে কেটে ফেলে। গল গল করে রক্ত বের হতে থাকে সেইখান থেকে। হাসি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। নিত্যানন্দ আর রাম পাথরের মতো হয়ে গেছে। শুধু জমিদার বলল, নায়েব, নায়েব, যত মিথ্যে কথা তুমি বলবে ততই যন্ত্রণা পেয়ে তোমাকে মরতে হবে। রত্নবালা যে তোমায় আর ছাড়বে না সে আমি ভালো করেই বুঝতে পারছি। নায়েব এরপর অতি কষ্টে বলতে লাগলো আসলে সেদিন কি হয়েছিল। জমিদার মশাই, ভবানী ওই জমিটা অনেক দিন ধরেই চাইছিল, কিন্তু আপনাকে বলেও কোনো লাভ হয়নি। ওই বুড়ি আর তার নাতনি কখনোই কোনো খাজনা দেয় না, তাও আপনার দয়ার শরীর বলে আপনি জমিটা ওদের দিয়ে রেখেছিলেন। তাই ঠিক করেছিলাম বুড়িকে সরাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। ওইটুকুনি মেয়েটাকে ঠিকই শায়েস্তা করা যাবে, ভালো করে বুঝিয়ে দেয়া যাবে। আর না হলে, না বুঝলে তাকে আবার তার ঠাকুমার মতোই
আর তাই সেদিন দুপুরের দিকে যখন আমি আর লক্ষণ এখানে আসি, তখন ওই জমিতে মাটি থেকে আলু তুলে চলেছিল বুড়ি। সুযোগ বুঝি সাপটাকে ছুঁড়ে ফেলা হয় তার পাশে, আর একটু পরে সে তার নিজের কাজ সেরে দেয়। অতর্কিতে আক্রমণ করে একবার ছোবল মেরেই বিষ ঢেলে দেয় পায়ের ভেতরে। বুড়ি চিৎকার করে নাতনিকে ডাকতে যাবে, ঠিক তার আগেই লক্ষণ গিয়ে গামছা দিয়ে তার মুখটা চেপে ধরেছিল। আর তাছাড়া জমিদার মশাই, ছটফট করতে করতে মরেছি আমি। একবার চিৎকার করে আমার নাতনিকে ডাকতে পারিনি। কি যে কষ্ট পেয়েছি সে কথা তোদের কি করে বোঝাবো? ওই লক্ষণের জন্য আমি। হাসির চোখে জল দেখা গেল। জমিদার চুপ করে দাঁড়িয়ে রইল। নায়েব এমন জঘন্য কাজ করতে পারে সে কথা সে ভাবতেও পারেনি। বুড়ির আরেকটা হাত এসে পড়ল নায়েবের কাঁধের উপরে। কাটা ছাগলের মতো চিৎকার করতে করতে সে আবার বলতে লাগলো, আগে রত্নাবালা ভর্তি আমরা সেখান থেকে চলে যাই, সাপটাকেও নিয়ে যাই, পরে সুযোগ বুঝে আপনার কাছে মিথ্যে কথা বলি। এমনিতেই সাপের কামড়ে মরেছিল, তাই সবাই ভাবে সেটাই সত্যি। তাই আপনার জমিটা আমি ভবানীকে দিয়ে দিই। মেয়েটাকে ওখান থেকে সরাতে পারলে ভবানীর সুবিধাই হতো। ওই বাড়িটা ওখান থেকে ভেঙে গোটা জায়গাটাকে সে নিয়ে নিতে পারতো। তাই ভেবেছিলাম আপনাকে প্রথমে বলবো, কিন্তু আপনি তো রাজি হলেন না। মেয়েটাকে প্রস্তাব দিয়েছিলাম ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার। একবার যদি বিয়েটা হয়ে যেত তাহলে আর অসুবিধে হতো না, কিন্তু আমার ছেলেটাকে কে মেরেছে? আমি মেরেছি, আমি। আমার হাসির দিকে যে নজর দিয়ে তাকাবে তাকে তো আমি মারবো বলেছিলাম। কিন্তু বুড়িমা, মানে এইবার ওকে ছেড়ে দাও। মানে ওর যা শাস্তি হওয়ার তা তো হয়ে গেছে। আর কিছু করো না ওকে, তুমি ছেড়ে দাও। রত্নাবালা উঠে আসে তার বুকের উপর থেকে, কিন্তু ভাগ্যের লিখনকে খণ্ডাবে। হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠে নায়েব। দেখা যায় মাটি থেকে উঠতে যেতেই তার ঠিক গলার কাছটায় ছোবল মেরেছে সেই কালো সাপটা। আর তারপরে সে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে যায়। বোকার মতো ওরা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর তারা যখন বাঁচাতে যায় তখন নায়েবের মধ্যে আর প্রাণ নেই। হাসি এত কিছু সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল। হাসির যখন জ্ঞান ফেরে দেখা যায় সে রয়েছে জমিদার বাড়ির বিছানায়। তার মাথার কাছে বসে জমিদার আর কবিরাজ। জ্ঞান ফিরতেই জমিদার বলে, আজ থেকে তুই আমার কাছেই থাকবি, বুঝেছিস? তোকে আর কোথাও যেতে হবে না, কোনো চিন্তা নেই তোর। ঘরের ভেতরটা অন্ধকার। জমিদার মশাই কবিরাজের সঙ্গে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যায়। আবার শোয়ার জন্য তোড়জোড় করছে হাসি। এমন সময় মাথার দিকে একটা হাসির শব্দ পেয়ে মুখ তুলে তাকিয়েছে। মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে রত্নাবালা। তার আর সেই ভয়ঙ্কর মুখ নেই, তার বদলে একটা শান্ত সেই আগের মতোই রূপ। চোখে জল রত্নাবালার। হাসি তার দিকে তাকালে সে বলল, তোকে দেখার জন্য অপেক্ষা করছিলাম রে। আমি আজ চলে যাচ্ছি। জমিদার যখন তোকে নিজের কাছে রেখেছে তোর আর কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, ওই নিত্যানন্দ ভালো ছেলে, তার সঙ্গে জমিদারকে তোর বিয়ে দেওয়ার কথা বলেছি। নিত্যানন্দ তোকে এতদিন ধরে আগলে আগলে রেখেছিল। আমি না হয়েছিলাম, কিন্তু নিত্যানন্দ তোর পাশে ছিল। মুখ নামিয়ে ফেলল হাসি। তার দিকে তাকিয়ে মনে মনে কিছু কথা বলার জন্য মুখ তুলে কিছু বলতে যাবে,
তার আগেই দেখতে পেল মাথার কাছে আর কোথাও কিছু নেই। জমিদার তখন ঘরে ঢুকছে, আর তার পাশে নিত্যানন্দ। এখন কেমন আছো হাসি? ঠিক আছো তো? তুমি জ্ঞান হারিয়ে পড়ে গেলে আমি যা ভয় পেয়ে গেছিলাম, ভাগ্যিস সময় মতো তোমায় ধরে নিয়েছিলাম, না হলে। হাসি মুখ তুলে তাকালো একবার। ঠিক তখনই জমিদার মশাইয়ের মনে পড়ে গেল কাল জ্ঞান হারানো হাসিকে তুলে নিত্যানন্দ যখন ঘরের ভেতর নিয়ে যাচ্ছিল একা একাই, তখন সেই বুড়ি বলছিল, এতদিনে আমি বোধহয় মুক্তি পেলাম, বুঝলি জমিদার। আর চিন্তা নেই আমার। খেয়াল রাখিস আমার হাসির, আর দেখিস নিত্যানন্দও যেন ওর খেয়াল রাখে। জমিদার হেসে উঠল। কিভাবে যে কটা দিন কেটেছে, ভাগ্যিস কেউ জানে না এই সমস্ত কিছুর আসল মাথা জমিদার নিজেই ছিল। ভাগ্যিস কেউ জানে না জমিদার নিজেও ভেবেছিল হাসিকে বিয়ে করার কথা। তার ছেলে পুলে নেই, বউ মরেছে অনেক দিন আগে। গ্রামের সবাই তাকে এত বেশি পছন্দ করে যে সে কখনো দ্বিতীয় বিয়ে করার কথা ভাবেনি, কিংবা হাসির মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার কথা কাউকেই বলতে পারেনি। তবে বুড়ি মারা যাওয়ার পর সে ভেবেছিল সুবিধেই হয়েছে, হাসি তার কাছে থাকবে। আর তারপর কিন্তু মাঝখান থেকে নিত্যানন্দ কোথা থেকে যে চলে এলো। মনে মনে জমিদার ঠিক করতে থাকে এবার নিত্যানন্দকে সরাবার পরিকল্পনা করতে হবে। বেটা এমনিতেই অনেক কিছু জানে। কথাটা ভাবতে ভাবতেই জমিদার ঘর থেকে বাইরের দিকে বের হতে যাবে, ঠিক এমন সময় ঘরের দরজাটা ধড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। চমকে উঠল সে। পেছন দিকে ফিরে কিছু বলতে যাবে, এমন সময় দেখতে পেল সেই বুড়ির রৌদ্র মূর্তি। বুকের ভেতর থেকে লাল জিভ যেন লক লক করে বাইরে বেরিয়ে আসছে। সাদা চুল ভরভর করে উঠছে। চোখের সেই মরা মাছের মতো দৃষ্টিটা একেবারে জমিদারের দিকে নিবদ্ধ। জমিদার কিছু বুঝে ওঠার আগেই সে বলল, তুই কি ভেবেছিস ভালো মানুষের মুখের আড়ালে তুই এত কিছু করবি আর আমি তোকে ধরতে পারবো না? আমি ঠিকই ধরতে পেরেছিলাম। তুই সবার চোখকে ফাঁকি দিতে পারিস, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারিস না। জমিদারের মুখের হাসিটা মুহূর্তের মধ্যে কেমন যেন ভয়ে বদলে যায়। বুড়ি কি করে জানল? সে এমনভাবে সব কাজ করেছে যাতে কেউ জানতে না পারে। বুড়ি ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। জমিদার কিছু বুঝে ওঠার আগেই তার বাঁ বুকের দিকে হৃৎপিণ্ড বরাবর নিজের ধারালো নখগুলো ঢুকিয়ে একটা হ্যাচকা টানে বের করে আনলো সেটা। জমিদার আমতা আমতা করে কি যেন বলতে গেল। আমি তো কিছু। ঠিক সঙ্গে সঙ্গে জমিদারের মনে পড়ে গেল নিত্যানন্দর কথা। নিত্যানন্দকেই জমিদার বলেছিল হাসির উপরে নজর রাখতে, যাতে হাসিকে সে বিয়ে করতে পারে। হাসির উপরে জমিদারির নজর ছিল সব থেকে বেশি, যেটা নায়েব নিজেও জানত না। তবে নিত্যানন্দ সবকিছু বুঝলেও চুপ করেছিল। নিত্যানন্দকে আমি আগেই মেরে দিতাম। যেদিন বাড়ির পেছনে গাছের তলায় নিত্যানন্দকে আমি দেখেছি, সেদিন নিত্যানন্দ আমায় সব বলেছিল। তোর কথা, নাইবের কথা, এমনকি সে যে হাসিকে ভালোবাসত সে কথাও বলেছি। ঠিক করেছিলাম সবাইকে সরিয়ে তারপর হাসিকে মুক্ত করে দিয়ে যাব। কিন্তু তুই কি ভাবলি নিত্যানন্দ হাসিকে নিয়ে কোথায় যাবে? নিত্যানন্দ হাসিকে নিয়ে আজ রাতেই গ্রাম ছেড়ে চলে যাবে। ঘরের ভেতরটা খিলখিল হাসির শব্দ ভরে উঠতে জমিদার মশাই লুটিয়ে পড়ল মাটির উপরে। তার রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। এতক্ষণ আপনারা মিডসামার ম্যাজিক্যাল মিস্ট্রিতে শুনছিলেন সুকান্ত দাসের লেখা একটি গা ছমছমে রোমাঞ্চকর গল্প, রত্নাবালা। আশা করি লোভ, পাপ আর অলৌকিক প্রতিশোধের এই টানটান আখ্যান আপনাদের ভালো লেগেছে। এবার সময় হলো এই গল্পের নেপথ্যের মানুষদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার। আজকের এই অডিও নাটকে
বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, কথক এবং সূত্রধরের ভূমিকায় ব্রতদীপ, লোভী ও অসৎ গ্রাম্য যুবক রতন, প্রতিশোধ পরায়ণ ডাকাত দেবানন্দ এবং একই সঙ্গে সাহসী ও সরল মনের মানুষ নিত্যানন্দ, এই তিনটি ভিন্নধর্মী চরিত্র একাই অসাধারণ অভিনয় করেছেন অচ্যুতা। গল্পের শান্ত ও রূপবতী কেন্দ্রীয় চরিত্র হাসি ও ভৌতিক রত্নাবালার ভূমিকায় কণ্ঠ দিয়েছেন পিয়ালি। বাইরে ভদ্র সেজে থাকা পরম ধূর্ত জমিদার মুকুল চক্রবর্তী এবং গ্রাম্য যুবক রামের চরিত্রে ছিলেন অর্পণ মিত্র, এবং গ্রামের অত্যাচারী নায়েব গজনলাল ও ওঝা লক্ষণের নেতিবাচক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন দেবাশিস মিশ্র। রূপকথার মতো দেখতে সুন্দর এই পৃথিবীর বুকেই লুকিয়ে থাকে কিছু অন্ধকার রহস্য, আর সেই রহস্যের গল্প নিয়ে আমরা আবারও ফিরে আসব আমাদের প্রিয় ঠিকানায়। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও হারহিম করা রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন মিডসামার ম্যাজিক্যাল মিস্ট্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, শুভরাত্রি।